KTV Originals। দেখছেন কলকাতা টিভি। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই এসএনইউ, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আর আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আমার সকলেরই মন খারাপ এবং ভারতীয় ক্রীড়াপ্রেমীদের অবশ্যই মন খারাপ, কারণ ভারত ইংল্যান্ডের যে টেস্ট পঞ্চম দিনে কোথাও গিয়ে আশাহত শুভমান গিলের ভারত 371 রানে তারা করতে নেমেছিল ইংল্যান্ড, এবং শেষ মুহূর্তে আমরা ম্যাচের স্কোর তো দেখলাম 373-এ 5 উইকেট নিয়েছে ইংল্যান্ড, এবং এই মুহূর্তে জয়লাভ ইংল্যান্ডের। শুরুর সিরিজেই কিন্তু স্বপ্নভঙ্গ হলো ভারতের। আমি শুরুতেই জয়জ্যোতি তোমার কাছে আসবো। এই মুহূর্তে স্বপ্নভঙ্গ ভারতের অবশ্যই শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে। ভারত আশা করেছিল, প্রত্যেকেই আশা করেছিল, আমরা সকলে আশা করেছিলাম, তবে ভারতের হারের পোস্টমর্টম এবং কি কি কারণ এই হারের? দেখো ভাস্বতী, বিস্তারিত আলোচনা করতে হবে। ভারতের এই যে হার, এটা মানে এমন হার যেখানে এতগুলো শতরান করেছেন ভারতীয় ব্যাটাররা। তুমি দেখো শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত দুটো ইনিংসে শতরান করেছেন, KL রাহুল দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন। এত শতরান করেও যখন হারতে হয়, তাও আবার ফিফথ ডেতে এসে 371 টার্গেট দিয়েও হারতে হয়, তখন বুঝতে হবে সব কিছু ঠিকঠাক চলছে না। তার মানে কোথাও একটা প্রবলেম রয়েছে, যেখানে টপ অর্ডার বা মিডল অর্ডার যেসব ব্যাটাররা ছিলেন তারা কিন্তু কন্ট্রিবিউট করেছেন ভারতীয় ব্যাটারদের মধ্যে। তবে এক্ষেত্রে ভারতকে হারতে হলো কেন, এটা নিয়ে পোস্টমর্টম যদি করতে হয়, তাহলে ফার্স্ট পয়েন্ট বলবো যে ফিল্ডিং। এরকম হতশ্রী ফিল্ডিং করলে কখনোই ম্যাচ জেতা যাবে না, এবং এটা একদম স্পষ্ট হয়ে গিয়েছে হেডিংলে লিডসে। আমরা আশা করছিলাম হয়তো 2002-এর ফ্ল্যাশব্যাক দেখা যাবে 2025-এ, কিন্তু যদি যশস্বী জয়সওয়াল 4টে ক্যাচ মিস করেন, বাকি ফিল্ডাররা রবীন্দ্র জাদেজার মতো ফিল্ডার ক্যাচ মিস করেন, তাহলে হবে কি করে? মানে তাহলে তো মানে ইংল্যান্ডের ব্যাটাররা যে জীবনদানগুলো পাচ্ছে সেটা তো অবশ্যই তারা ক্যাপিটালাইজ করবে, এবং সেটাই হয়েছে। প্রথম ইনিংস তো আমরা দেখেছি অলি পপ 100 রান করেছেন, তারপর হ্যারি ব্রুক 99-এর একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, এবং তারপর এই সেকেন্ড ইনিংসে আমরা দেখেছি কি দুর্ধর্ষ ব্যাটিং বেন ডাকেটের। কি মানে বলবো, সেই 90s-এর শেষের দিকে ব্রায়ান চার্লস লারাকে যেন আজ মনে করালেন 2025-এ বেন ডাকেট। তাই প্রথম পয়েন্ট যদি বলি তাহলে অবশ্যই হতশ্রী ফিল্ডিং। দ্বিতীয় পয়েন্ট যদি বলি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অতি বুমরা নির্ভরতা। আমি বলতে শুনলাম ইরফান পাঠানকে যে যদি পরবর্তী টেস্ট ম্যাচে বুমরা রেস্ট নেয়, তাহলে মেইন বোলার কে হবেন? এখনও পর্যন্ত এই টেস্ট ম্যাচ থেকে মেইন বোলার বুমরা ব্যতীত কাউকে কিন্তু নজরে পড়েনি। প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট পেয়েছেন। অনেক সময় কি বলুন তো, মানে এই স্কোর বোর্ডটা দেখে না কিছু বোঝা যায় না। ওই কার্ডাস বলেছেন না, স্কোর বোর্ড একটা গাধা, একদমই তাই। হয়তো দেখা যাবে প্রসিদ্ধ কৃষ্ণার পাশে উইকেট রয়েছে, আমি বলছি না প্রসিদ্ধ কৃষ্ণা খারাপ বোলিং করেছেন, কিছু কিছু সময় অবশ্যই ভালো বোলিং করেছেন। তবে টেস্ট ক্রিকেটে তার ইকোনমি যদি দেখি, প্রথম ইনিংসে 6.30, দ্বিতীয় ইনিংসে 6.40। টেস্ট ক্রিকেট হচ্ছে সেখানে কোনো বোলার, কোনো পেস বোলার যাকে আমরা পরবর্তী টেস্ট ম্যাচে হয়তো মানে ভাবছি সেই বোলার স্পিয়ারহেড রোল প্লে করবে, সেই বোলারের ইকোনমি যদি 6-এর ওপর থাকে, তাহলে কিন্তু ভাবতে হবে। ভরত অরুণের সঙ্গে কথা হচ্ছিল, প্রাক্তন ভারতীয় বোলিং কোচ, তিনি পরিষ্কার একটা কথা বললেন যে বুমরা একদম মানে মনে হচ্ছে 90s-এর সচিন। আমি প্রথম দিন এই কথাটা ভাস্বতীকে বলে শুরু করছিলাম অ্যান্ডি ফ্লাওয়ারের একটা কোট দিয়ে, যে 90s-এর সচিনকে আমরা যেরকম মানে দেখতাম যে তার উপরই সব নির্ভর করছে ভারতীয় ক্রিকেট টিম, এবার যেন 2025-এ এসে বোলিংয়ের দিক থেকে মনে হচ্ছে সেই বোলারের ভূমিকায় বুমরা সেই রোল প্লে করছে। সবাই বুমরার উপরই নির্ভর করছে, বুমরা কখন উইকেট পাবে, বুমরা উইকেট পেলেই ভারত জিতবে, না হলে জিতবে না। এবং এই কারণেই অতি বুমরা নির্ভরতা হওয়াতে কি হয়েছে, যে বুমরা নিজের উপর কিন্তু প্রেশার পড়ে গিয়েছে। যতই বুমরা বলুক যে না সবাই সব অ্যাডভাইস দেবে, আমি আমার জোনে থাকি, আমাকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, কিন্তু একটা আউটসাইড যে টেনশন ওটা কিন্তু থাকে, এটা অস্বীকার করা যাবে না। এবং সে তত বড় স্টার যে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে, বুমরা অবশ্যই হ্যান্ডেল করেন খুব সুন্দরভাবে, তবে তাকে সঙ্গ দেওয়ার মতো তো একজন লাগবে। সেই সঙ্গ দেওয়ার বোলারটাই তো নেই। মোহাম্মদ সিরাজকে তো খুঁজেই পাওয়া যায়নি এই টেস্ট ম্যাচে।
আজকে শার্দুল ঠাকুর উইকেট পেয়েছেন, তবে যে উইকেট পেয়েছেন, যে বলে উইকেট পেয়েছেন, সেটা অন্য কোনো মানে ব্যাটার হলে হয়তো উইকেট পেতেন না। তো মানে ব্যাটসম্যান ভুলের জন্য সেটা কিন্তু উইকেট পেয়েছেন। তাই এটাই বলার যে পরবর্তী যে টেস্ট ম্যাচ হবে সেখানে বোলার কে হবে, মানে বুমরা ব্যতীত মেইন বোলার কে হবে। আরেকটা অবশ্যই পয়েন্ট, এটাও ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে যে ভারতীয় ব্যাটারদের মধ্যে লোয়ার মিডল অর্ডারের চরম ব্যর্থতা। যেখানে ফার্স্ট ইনিংসে ভারতীয় লোয়ার মিডল অর্ডার, আমি বলে দিচ্ছি, ভারতের উইকেট পতন হয় 41 রানে 7টি উইকেটের পতন হয়। ভাবুন একবার, 41 রানে 7টি উইকেটের পতন হয়। সেকেন্ড ইনিংসে 31 রানে 6টি উইকেটের পতন হয়। তাহলে ম্যাচটা জিতবো কী করে? আমরা অবশ্যই দেখছি যে শুভমান গিল শতরান করছেন, কেএল রাহুল ক্লাসিক্যাল ব্যাটিং করছেন, ধ্রুপদী ব্যাটিংয়ের একদম দৃষ্টান্ত তুলে ধরছেন হেডিংলে, লিডসে, কিন্তু তারপরে পরবর্তী যে ব্যাটাররা রয়েছেন তাদের মানে উইকেট তাসের ঘরের মতো পড়ে যাচ্ছে। তো এইভাবে তো সম্ভব নয়। একদমই, অর্থাৎ ইন্ডিয়ার যে লোয়ার অর্ডারের একটা ব্যর্থতা রয়েছে, এটা কিন্তু অনেক কিংবদন্তিরাও বলেছেন। অবশ্যই আলোচনায় তো ফিরবো, দর্শক বন্ধুরাও ফোন লাইনে রয়েছেন। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আলোচনায় আসবো। তবে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন ফোনের ওপারে। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, আপনার নাম বলুন এবং আপনি কি জানতে চান, কোথা থেকে বলছেন? দেবাশিস ব্যানার্জি, নিয়ালিপুর। বলুন দেবাশিস বাবু, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে এই করুণার আর একে টেস্টে না খেলিয়ে একজনকে খেলিয়ে যদি শেষ আইয়ারকে নিত, আর ওদিকে শার্দুল ঠাকুরকে বসিয়ে যদি কুলদীপ যাদবকে নেওয়া হতো, টিমটা কি তাহলে একটু স্ট্রং হতো না? অনেক ধন্যবাদ জানাবো দেবাশিস বাবু এত রাতে স্টেডিয়াম বুলেটিন দেখবার জন্য। আপনি শুনতে থাকুন, অবশ্যই আপনার উত্তর পাবেন। জয় জ্যোতি। খুব ভালো প্রশ্ন, এবং একদম মানে তিনি যে পয়েন্টটা হিট করেছেন পারফেক্ট। শ্রেয়াস আইয়ার ভীষণভাবে দরকার ছিল। করুণ নায়ার এত বছর পর, তিনি 3011 দিন পর কামব্যাক করেছেন, স্বাভাবিকভাবেই টেন্স থাকবেন। তবে শ্রেয়াস আইয়ার তো ইন্ডিয়ান টিমের সঙ্গেই ছিলেন, সেই ফ্লোতেই ব্যাটিং করছিলেন, আইপিএলও ভালো পারফরমেন্স দিয়েছেন। আমি প্রথম দিন থেকে বলে আসছি যে যদি আইপিএলের পারফরমেন্সের নিরিখে সাই সুদর্শনকে টিমে নেওয়া হয়, তাহলে কেন শ্রেয়াস আইয়ার বাদ? মানে একই, মানে দুরকম নিয়ম হয়ে যাচ্ছে না দুটো ক্রিকেটারের জন্য। অজিত আগারকার অবশ্যই বলেছিলেন যে যেদিন নির্বাচন হয়, দল নির্বাচন, সেখানে বলেছিলেন যে এখন আপাতত কোনো রুম নেই শ্রেয়াস আইয়ার। যাই না কেন, তো কারণ তিনি সব কিছু করেছেন। শ্রেয়াস আইয়ার ঘরোয়া ক্রিকেটে রান করেছেন, আর কি করবেন, আর কীভাবে নিজেকে প্রমাণ করবেন? এখানে কিন্তু শ্রেয়াস আইয়ার একটা সলিড পারফরমেন্স দিতে পারতেন। এবং একই সঙ্গে আরও একটা বিষয় যেটা খুব ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে যে কুলদীপ যাদব, যিনি চায়নাম্যান, এবং যে কোনো সময় কুলদীপ যাদব কিন্তু একটা এক্স ফ্যাক্টর হতে পারেন। এই ম্যাচ শুরুর আগে আমি যোগাযোগ করেছিলাম অবশ্যই সেখানে, এবং যে রয়েছেন, যে প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলেছি, এবং তিনি পরিষ্কার বলছেন যে ম্যাচের ঠিক আগের দিন কুলদীপ যাদব এক্সট্রা এফোর্ট দিয়েছিলেন ব্যাটিংয়ে, যাতে ব্যাটেও কন্ট্রিবিউট করতে পারেন। সেই কুলদীপ যাদবকে না নিয়ে যাকে নেওয়া হয়েছে, তিনিও তো ব্যাটে কন্ট্রিবিউট করতে পারেননি। আর পঞ্চম দিন এই টিপিক্যাল উইকেটে স্পিনের হয়তো আহামরি কোনো জুজু দেখা যাচ্ছিল না, কিন্তু কিছু কিছু বল কিন্তু যথেষ্ট রকমভাবে টার্ন করছিল। কে বলতে পারে হয়তো কুলদীপ যাদব এখানে একটা চমক নিয়ে আসতেই পারতেন না। তাই কুলদীপ যাদবও অবশ্যই এখানে মিস করেছে ভারতীয় টিম। এবং একই সঙ্গে এটাও বলবো যে কুলদীপ যাদবের পাশাপাশি যদি ভারতীয় ব্যাটিং অর্ডার অনেক রান করেছে অবশ্যই ভারতীয় অন্যান্য ব্যাটাররা, কিন্তু তা সত্ত্বেও বলবো যে এখানে শ্রেয়াস আইয়ার কিন্তু ভীষণভাবে মিস হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। একদমই, খুবই ভাইটাল কোশ্চেন। এবং একটা বিষয় জয়জ্যোতি, কদিন যখন তোমার সঙ্গে আলোচনা হচ্ছিল, তুমি যেমনটা বলছিলে যে ক্রিকেট ভীষণভাবে একটা অনিশ্চয়তার খেলা, যখন যেভাবে ফলাফল আসতে পারে। নইলে একটা বিষয় ভাবো, যেখানে দুটো ইনিংসে একটা দল 5টা সেঞ্চুরি করলো, সেক্ষেত্রে একেবারে অবিশ্বাস্যভাবে হারলো ইংল্যান্ডের কাছে। বোলিং পারফরমেন্স, বোলিংয়ের একেবারে ভারতের কঙ্কালসার চেহারা যেন আরো একবার স্পষ্ট হলো। কি বলবে আজকের বোলিং পারফরমেন্স নিয়ে? একদমই, মানে একদম কঙ্কালসার রূপটা প্রকাশ পেল। মানে জসপ্রীত বুমরা ছাড়া কেউ নেই এই টিমে, এটা একদম পরিষ্কার। এবং ইংলিশ কন্ডিশনে বল করার মতো মানে সেই দক্ষ বোলারের অভাব যে ভীষণভাবে স্পষ্টত ধরা পড়েছে, সেটা একদম পরিষ্কার। কারণ আমি যেটা একটু আগেই বললাম যে ইরফান পাঠান বলছিলেন কমেন্ট্রি করতে করতে যে যদি পরের ম্যাচে বুমরা না খেলেন, তাহলে মেইন বোলার কে হবেন? সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা মনে পড়ছে। এই টেস্ট ম্যাচের আগে তিনি একটা নাম বলেছিলেন, তাকে ইনক্লুড করা হোক। তিনি যদি থাকতেন তাহলে কি চেঞ্জ হতো?
এখন সেসব অনেক মানে এটা হলে কি হতো, ওটা হলে কি হতো, অনেক রকম প্রশ্ন আসবে ঠিকই। তবে ভারতীয় বোলিং ভীষণভাবে হতাশাজনক। জসপ্রীত বুমরা ছাড়া একদম ব্ল্যাঙ্ক মনে হয়েছে এবং ইংল্যান্ড ব্যাটাররা ভীষণ সুন্দরভাবে অন্যান্য ভারতীয় বোলারদের নেগোশিয়েট করেছে। অবশ্যই উইকেটও তারা পেয়েছেন, ভারতীয় বোলারদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট পেয়েছেন। তবে ইকোনমি যেটা ভাইটাল পয়েন্ট, যেটা ভরত অরুণ বলছিলেন যে একটা টেস্ট ম্যাচে কোনো লিডিং বোলার, পেস বোলার যদি 6-এর উপর ইকোনমিতে বোলিং করে তাহলে বুঝতে হবে সব কিছু ঠিকঠাক চলছে না। এবং কনসিস্টেন্সি, প্রসিদ্ধ কৃষ্ণাকে প্রিসাইসলি তিনি বলছেন যে কনসিস্টেন্সির অভাব রয়েছে। এই কনসিস্টেন্সি যদি না দেখাতে পারে তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে ভারত, কারণ বুমরা সব টেস্ট ম্যাচ খেলবে না। একদমই। তবে সময় হয়ে গিয়েছে এই মুহূর্তে একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। ভারতের হারের পোস্টমর্টম এবং কি কি কারণ ছিল এর পেছনে তা তো ব্যাখ্যা করলাম, বিশ্লেষণ করলাম। যদি ইংল্যান্ডের জয় আজকে, সেই জয়ের পেছনে মূলত কি কি কারণ রয়েছে? দেখো, ডিসিপ্লিন ক্রিকেটে ইংল্যান্ডের তরফ থেকে এটা বলতেই হবে। আর দ্বিতীয় ইনিংসে বেন ডাকেট আর ক্রাউলের এই পার্টনারশিপটা, এটা ডিসাইসিভ পার্টনারশিপ আমার মতে। এই টেস্ট ম্যাচের 188 রানের পার্টনারশিপ, ম্যাচের মানে ভিতটা সেই ওপেনিং পার্টনারশিপটাই কিন্তু গড়ে দিয়েছিল। আমরা বলি না মর্নিং শোজ দ্য ডে, এই পার্টনারশিপ মানে শুরুটাই যদি এত ভালো হয় তখন পরবর্তী ব্যাটারদের জন্য কিন্তু অনেক ইজি হয়ে যায়। এবং আমরা দেখলাম যে কি কেকওয়াক হলো এক্ষেত্রে ইংল্যান্ডের জন্য ম্যাচটা। তাই এটা একটা অবশ্যই কারণ। এবং বেন ডাকেটের ইনিংসটা যেভাবে তিনি পারফর্ম করেছেন এবং যে স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন, প্রায় মানে 80-র উপরে স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। আমি এর আগেও মানে প্রথমেই বললাম যে ব্রায়ান চার্লস তারা 99-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দিনে যে ইনিংসটা খেলেছেন, কোথাও যেন সেই ইনিংসটার ফ্ল্যাশ দিচ্ছিল আজকের এই হেডিংলেতে যখন বেন ডাকেট তার ব্যাট চওড়া করছিলেন। দুজনেই লেফট হ্যান্ডার। বেন ডাকেটের এই ইনিংসটা অবশ্যই থাকবে। আরও একটা ভাইটাল পয়েন্ট যেটা, যে পরবর্তী যেসব ব্যাটাররা এসছেন, জো রুট একটা ইম্পর্ট্যান্ট ইনিংস খেলেছেন এবং ক্যালকুলেটিভ নক, সময় উপযোগী নক, যখন দরকার ছিল ঠিক সেই সময় একটা সিনিয়র ব্যাটার ইনিংস খেলেছেন। তারপর আরও একটা বিষয় বলবো যে আমি দুদিন আগে বলেছিলাম যে লোয়ার মিডল অর্ডারের ব্যাটিং পারফরমেন্সটা কতটা ইম্পর্টেন্ট এই ইংল্যান্ড টিমে। আমরা দেখেছি ক্রিস ওকস, ব্রাইডেন কার্স প্রত্যেকে কিন্তু একটা কন্ট্রিবিউট করেছেন, যেটা ভারতীয় ব্যাটাররা মানে লোয়ার মিডল অর্ডার ব্যাটাররা কিন্তু করেনি, এবং সেটার জন্যই এই অবস্থা। একদমই। এবং এই মুহূর্তে জয়জ্যোতি ধন্যবাদ জানাবো তোমায়, কারণ সময় একেবারেই শেষ। এবং প্রত্যেক দিন যেটা বলি যাওয়ার আগে, স্টেডিয়াম বুলেটিন প্রত্যেক দিন দেখুন রাত 11টায় ঠিক কলকাতা টিভির পর্দায়। আজকে স্টেডিয়াম বুলেটিন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।